শিলিগুড়িতে ক্ষমতায় নেই বামেরা, কিন্তু এখনো লাল পতাকার মিছিলে সবার প্রথমে যে মানুষটি থাকে উনি অশোক ভট্টাচার্য। বিরোধীরা শিলিগুড়ির সিপিআইএম নেতা বলে যে মানুষটিকে চিনেন উনি আর কেউ নন অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির রূপদাতা হিসেবে যাকে আমরা চিনে থাকি তিনি অশোক ভট্টাচার্য। আজকে আমাদের এক কথা দু কথা চ্যানেলে প্রবীণ নেতা এবং শিলিগুড়ির প্রধান নেতা অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে উত্তরের মুখ এবং এক দুই কথার আড্ডায় আমাদের সঙ্গে। আমরা জেনে নিব আজকে ওনার সম্বন্ধে, ওনার ব্যাপারে। আর নমস্কার স্যার, কেমন আছেন? কেমন আছেন এবং বর্তমান জীবনে কেমন কাটছে? না, এমনিতে কাটছে। এখন লোকসভার নির্বাচন হবে, তার জন্য খুব ব্যস্ত আছি। বিভিন্ন সভা সমাবেশ সেগুলো করতে হচ্ছে এবং তার সাথে লেখালেখি, পড়াশোনা এগুলোও করি। মানুষের সাথে সবসময় থাকার চেষ্টা করি। তো এই নিয়ে আছি। স্যার, আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আপনি দীর্ঘদিন রাজনীতিতে ছিলেন, তারপর 2011 সালে হার, তারপর আবার 2016 সালে ব্যাক এবং 2021 সালে আবার হার। সেটাকে কিভাবে দেখলেন? এটা তো ঠিকই মানতে হবে যে আমি সব মিলে প্রায় 5 বার বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছি। তার মধ্যে আমি আরো প্রায় 6 বছর শিলিগুড়ির মেয়র ছিলাম। তার আগে 1988 সালে আমি শিলিগুড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। তো এরকম ভাবে প্রশাসনিক ভাবে আমি যুক্ত ছিলাম। তাকে কেন্দ্র করে শিলিগুড়ির বিভিন্ন উন্নয়নমূলক কাজ, জনপ্রতিনিধি যে কাজ, সেই সমস্ত কাজগুলো করেছি। কিন্তু 2011 সালের অল্প ভোটে আমি হেরে যাই। আমরা অনেকেই হেরে গেছিলাম সেই সময় পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার চলে যায় এবং তৃণমূল কংগ্রেস সরকার তার জায়গাতে ক্ষমতা দখল করে। কিন্তু 2011 সালে আমরা হেরে গেলেও 2015 সালে কিন্তু শিলিগুড়ি পৌর কর্পোরেশন নির্বাচনে আমরা জয়ী হয়েছি। এমনকি গ্রামে মহকুমা পরিষদের নির্বাচনে আমরা জয়ী হয়েছি। তারপরে 2016 সালে আবার বিধানসভা নির্বাচনে জয় হয়েছে। এইটা খুব তাৎপর্যপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ অন্তত পক্ষে আমার কাছে। আমি 20 বছর মন্ত্রী ছিলাম, তাতে আমি যতটা সম্মানিত বোধ করতাম তার থেকে অনেক বেশি সম্মানিত বোধ একবার হেরে আবার দুবার পরপর জেতা, এটাতে আমি অনেক বেশি সম্মানিত বোধ করি এবং মানুষও অনেক সম্মান মর্যাদা কিন্তু এই সময়কে দিয়েছে এবং অনেক বেশি মানুষের কাছাকাছি যেতে পেরেছি। সেই জন্য আমার কাছে এই যে হেরে গিয়ে আবার যে কর্পোরেশনে ভোটে জেতা বা বিধানসভা ভোটে আবার জেতা, এমএলএ হিসেবে কাজ করা, মেয়র হিসেবে কাজ করা, এটা আমার কাছে অনেক বেশি আনন্দ দেয়। আপনার অনেক অভিজ্ঞতা, বিগত 25 বছর মন্ত্রিসভার সদস্য ছিলেন। সেখানে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে যখন সবুজ ঝড়ে প্লাবিত হয়েছিল, সেখানে আপনি অশোক স্তম্ভের মতো শিলিগুড়িকে আঁকড়ে ধরেছেন। এই নিয়ে কি বলবেন? না, এটা তো নিশ্চয়ই আমার খুবই ভালো লেগেছে। সেই সময়তে আমরা অনেক জায়গাতে হেরে গেছি, সেই সময়তে শিলিগুড়ি কর্পোরেশনে জিতেছি, বিধানসভাতে জিতেছি। এটা আমার কাছে খুবই গর্বের এবং সেই সময় আমি এটা দেখেছি যে পশ্চিমবঙ্গের বা এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও যেখানেই গেছি সেখানেই এটা দেখা গেছে মানুষ কিন্তু শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বামফ্রন্টের যে জয়টা, এই জয়টাকে তারা বিশেষ মর্যাদার সাথে দেখেছে, গুরুত্ব দিয়ে তারা দেখেছে। কারণ তারা এটা মনে করতো যে সব জায়গায় হেরে গিয়েও শিলিগুড়িতে জেতা, এটা সবার কাছেই একটা খুব তাৎপর্য। আমার কাছেও এটা খুব গর্বের। একটু জানতে চাই, রাজনীতির শুরুটা কি করে? রাজনীতি আমি যখন কলেজে পড়তাম, কলেজে যখন ভর্তি হই, তো সেই সময়তেই সিপিআইএম এর প্রতি আকর্ষিত হই। প্রথমে একটা বই পড়েছিলাম, ম্যানিফেস্টো অফ কমিউনিস্ট পার্টি। এটা পড়ে কমিউনিস্ট পার্টি সম্পর্কে খুব আগ্রহ বৃদ্ধি পায়। তারপরে ছাত্র ফেডারেশনের কলেজে খুব অ্যাক্টিভলি সক্রিয়ভাবে তখন ছাত্র ফেডারেশন করতাম। কলেজ ছাত্র সংসদের নির্বাচনে সেখানে আমরা লড়াই করতাম। অনেক ধরনের লড়াই সেখানে হতো। তখন মানবাদ দেশবারের অনেক পড়াশোনা করতাম, অনেক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতাম। এই সমস্ত মধ্য দিয়ে, ছাত্র রাজনীতির মধ্য দিয়েই এই সিপিআইএম এর প্রতি, বামপন্থার প্রতি আকর্ষণটা সৃষ্টি হয়।
একজন রাজনীতি মানুষ, তার একটা ব্যক্তিগত জীবনও থাকে আর 5টা সাধারণ মানুষের মতো। আপনার এই সাধারণ জীবনটা যে রয়েছে, সেই সাধারণ জীবনে সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত কি কি করেন? না, একটা সময় তো আমার অনেক কাজ ছিল, যেমন মেয়র ছিলাম বা মন্ত্রী ছিলাম বা এমএলএ ছিলাম, তখন কতগুলো অতিরিক্ত কাজ ছিল যেটা জনপ্রতিনিধিদের করতে হয়। সেটা তো সকাল থেকে রাত পর্যন্ত শুধু উন্নয়নেরই কাজ করতে হয়, মানুষের হিয়ারিং দিতে হয় অনেক। সেই কাজটা এখন অনেকটাই কমে গেছে। এখন তো আমি এমএলএ নাই, মেয়রও নাই, মন্ত্রী হচ্ছি। পার্টিতেও আগে যতটা আমি পার্টির যে পদে আমি ছিলাম আগে, এখন সেই পদে আমি নেই। আপনাকে এখন পার্টিতেও সেরকম ভাবে সক্রিয় ভাবে দেখা যায় না। না না, সক্রিয়ভাবে তো আমি আছি পার্টিতে, কিন্তু আমি নেতৃত্বের জায়গাতে আমার মতন এখন অন্যরা, নতুন ইয়ং যারা আছে তাদেরকে নেতৃত্বটা দেওয়া হচ্ছে। এবং স্বাভাবিকভাবে আমার আর পার্টিতে আগে যতটা আমার কাজ ছিল, ততটা কাজের বোঝাটা অনেক এখন কমে গেছে। আপনি রাজনীতি ছাড়াও আপনি আর কি কি করেন? না, আমি রাজনীতি ছাড়া গান শুনি, রবীন্দ্রসঙ্গীত খুব শুনি, ভালো লাগে। তারপর লেখালেখিতে আমি করি। একসময় খুব খেলাধুলা করতাম, ফুটবল ক্রিকেট খেলতাম। এমনি যে যারা প্লেয়ার আছে, ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তারাও আমাকে খুব শ্রদ্ধা করে। এখানে আমি এসেই দেখলাম সৌরভ গাঙ্গুলির সঙ্গে আপনার একটা ফটো। ওর সঙ্গে খুবই আমাদের বাড়িতে খুবই এসছে, খুবই আমাদের পরিবারের, আমিও তাদেরকে একজন আমাদের পরিবারে বলে মনে করি, ও আমাদেরকে একজন পরিবার বলি। আমার স্ত্রী 2 বছর আগে মারা গেছে, ও ওকে কাকিমা বলতে, নিজের কাকিমা বলি মনে করি। তো আমি সেই জন্য গান শোনা, নাটক দেখা, প্রচুর নাটক দেখি, ভালো সিনেমা দেখি, আর্ট ফিল্ম, এটা দেখা আমার এখনো চেষ্টা করি। এই মুহূর্তে সব থেকে প্রিয় একটা ছবির নাম বলুন, যেটা আপনার খুব ভালো লাগে। না, ছবি তো এর মধ্যে কোনো ছবি হিসেবে আমি বাঘাটা দিন দেখলাম, ভালো লাগছে। তারপর একটা ছিল মিস্টারের মিসেস চ্যাটার্জি বলে, ওই ছবিটা খুব ভালো লাগছে। এরকম বিভিন্ন ফিল্ম দেখি, ফিল্ম নিয়ে একটু আলোচনা করি, নাটক নিয়ে আলোচনা করি। নাটক দেখাটা আমার খুব, এই কয়েকদিন আগে একটা নাটক দেখলাম, ব্যারিকেড, খুব ভালো। মহাত্মা গান্ধী, এই নাটকটা খুব ভালো লেগেছে। তো এরকম অনেক নাটক দেখি। আর বাড়িতে পড়ে একা একা বসে থাকলে গান শুনি, রবীন্দ্রসঙ্গীত শুনি, অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান, এগুলো শুনি। এই আর তো পার্টির কাজ আছে। মৃণাল সেন, মৃণাল সেন তো অবশ্যই। মৃণাল সেনের পদার্থিক একটা নাটক করেছি, সেটা নাটকটা দেখা হয়নি, দেখবো। আমার কাছে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার, এরা খুব আমার প্রিয় শিল্পী। হিন্দির মধ্যে শ্যাম বেনেগল, আমি খুব আগে থেকেই ভালোবাসতাম তাকে, তার ফিল্ম তখন খুব দেখতাম। ফিল্ম দেখি না শুধু, ফিল্ম নিয়ে চর্চাও করতাম। হালকা করে রাজনীতি, হালকা করে লেখালেখি, সিনেমা, গান, এই একটা সময় আরেকটা নিয়ে আমি খুব কালচার করতাম, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, মানে এনভায়রনমেন্টের উপরে, এটার উপরে আমি খুব পড়াশোনা করি। আপনি তো খুব কাছ থেকে জ্যোতি বসুকে দেখেছেন এবং ওনার যে আইডিওলজি, এই ব্যাপারে আপনার কি মন্তব্য? আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি 10 বছর প্রথম যখন মন্ত্রী হই 1991 সালে, তারপর থেকে 2000 সাল পর্যন্ত আমি জ্যোতি বসু মন্ত্রিসভার সদস্য ছিলাম। প্রথম পৌর নগরোন্নয়ন মন্ত্রী হই, তার সাথে কাজ করেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। এবং তিনি একটা অদ্ভুত ধরনের মানুষ ছিলেন, এরকম সরল সাধারণ কবে তিনি কথা বলতেন এবং ভালোবাসতেন আমাদেরকে। তার ভালোবাসা পেয়েছি, তার পরামর্শ পেয়েছি, এবং তার সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে তিনি মানুষের সমস্যাটা অনেকটা হাকললেই বুঝতে পারেন, মানুষের সমস্যাটা কোন কাজটা আমাদের অগ্রাধিকার হওয়া উচিত, কি ভাষাতে আমাদের কথা বলতে হবে, সরকারি কাজে আমাদের অগ্রাধিকারটা কি হবে, অর্থাৎ যেখানে বেশি মানুষ যে জায়গায় যুক্ত, বিশেষ করে গরিব মানুষ, কৃষক, শ্রমিক, এদের জন্য জ্যোতিবাবুর একটা বিশেষ একটা ভালোবাসা ছিল, তাদের প্রতি একটা দায়িত্বটা অনেক, তার মধ্যে দায়িত্ববোধটা এদের জন্য অনেক অনেক বেশি ছিল। আবার প্রশাসনিক কাজ, অর্থাৎ তিনি সবসময়তেই যে পার্টিতে যেমন গুরুত্ব দিতেন, আবার প্রশাসনের ক্ষেত্রে যারা জেলা শাসক
পুলিশ সুপার বা থানা আছে, জেলা শাসকের দপ্তর আছে, এই সবগুলির সঙ্গে একটা সমন্বয় রেখে চলতে হবে। এটা মানে না যে তিনি মুখ্যমন্ত্রী বলে সবটা পার্টির কথাই চলবে তা না, তার একার কথাই চলবে তা না। তিনি সবসময় মন্ত্রিসভাতে আলোচনা করতেন, মন্ত্রিসভাতে আমাদের পার্টি ছাড়া অন্য পার্টির যারা মন্ত্রী ছিলেন তাদের সাথে যেমন আলোচনা করতেন, আবার যারা প্রশাসনে যারা পুলিশ প্রশাসনে যারা আছে তাদের সাথেও কথা বলতেন, তাদের মত তাকে গুরুত্ব দিতেন। এরকম ভাবেই তিনি কাজ করতেন। আমি শুরুর দিকটা যে একটা বললাম যে বর্তমান যে শিলিগুড়ি আছে সেই শিলিগুড়ির রূপদাতা আপনি, পৌরসভা দায়িত্ব সামলেছেন, আর এখন বর্তমান যে শিলিগুড়ির সেই চেহারাটা কি দেখতে পাচ্ছেন এবং বর্তমান শিলিগুড়ির পরিস্থিতি কি একটু শুনতে চাই। না, প্রথম কথা হচ্ছে আমি শিলিগুড়ি সবকিছু করে ফেলেছি তা নয়। আমি শিলিগুড়ির যেহেতু আমি মানে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলাম, তারপরে আমি মন্ত্রী হই, এমএলএ হই, তারপরে মেয়র হই, স্বাভাবিকভাবে শিলিগুড়ির প্রায় সমস্ত উন্নয়নমূলক কাজের সাথেই আমি যুক্ত ছিলাম। এটা আমার কাছে নিশ্চয়ই এটা গর্বের। শিলিগুড়ির মানুষ আমাকে সেই দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্ব সামলাবার চেষ্টা করেছি, উন্নয়নের অনেক কাজ করেছি, হয়তো কিছু বাদও ছিল সেই সময়তে। শুধু তখন উন্নয়নের ক্ষেত্রে দুটো দিকটা আমি খুব খেয়াল রাখতাম। একটা হচ্ছে মানুষের সমস্যাটা কি, অগ্রাধিকারটা কি, সেটা বুঝবার চেষ্টা করতাম, যেটা জ্যোতি বসুর কাছ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা। এবং একটু পিছিয়ে পড়া এলাকায় কিভাবে অগ্রাধিকার দিয়ে সেখানে উন্নয়ন করা যায় সেদিকটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম। তারপরে আবার উন্নয়নের কাজ দেখতে যেতাম, আবার উন্নয়নের কাজ যখন চলছে তখন সেটা দেখতে যেতাম, তার কোয়ালিটি গুণগত মানটা ঠিক আছে কিনা সেগুলো দেখতে যেতাম। বস্তিগুলির মধ্যে খুব শিলিগুড়ি শহরে যত বস্তি আছে বা গ্রামের যারা একটু আদিবাসী বা তফসিলি জাতি মানুষরা যেখানে বসবাস করে সেই সমস্ত এলাকাগুলিতে একটু বেশি নজর দিতাম। আর অনেক দাবি আদায় করার চেষ্টা করতাম, যেভাবে কেন্দ্রীয় সরকারের কাছে কি আদায় করা যায়, রাজ্য সরকারের কাছ থেকে কিভাবে কি আমাদের প্রকল্প অনুমোদন আনা যায়, সেই চেষ্টাটা সবসময়তেই করতাম। বিভিন্ন ব্যবসায়ী সমিতি, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, বিভিন্ন যে মাস অর্গানাইজেশন, গণসংগঠন যেগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলতাম, উন্নয়নের প্রয়োজনটা কি সেটা বুঝতাম, আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা তাদের পরামর্শ নিতাম। ভুল থাকলে আমরা বলতাম যে আপনারা বলবেন আমাদের কোনো ভুল হয়েছে কিনা, যাতে করে মানুষ আমাদের ভুলটা ধরিয়ে দিতে পারে। এই পদ্ধতিতেই কাজ করতাম। এবার একটা খুব কঠিন প্রশ্ন, এটা আমার প্রশ্ন না, এটা সাধারণ মানুষের বা বিরোধী দলের যারা আছে তারা করে এই প্রশ্নটা, যে বামপন্থীরা ঠাকুর ঈশ্বর মানে না, আবার দুর্গাপুজোতে বুক স্টল দেয়, এগুলো মন্তব্যে কিরূপ জবাব দিতে চান? বামপন্থীরা ঠাকুর দেবতা মানে না, এই কথাটা একেবারে ঠিক না। বামপন্থী বা সিপিআইএম এর যে কোনো মেম্বার তারা পুজো করতেও পারে, নাও করতে পারে, তারা ধর্মে বিশ্বাসও করতে পারে, আবার নাও করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। ধর্মটাকে আমরা মনে করি এটা তার ব্যক্তিগত বিষয়, এটার সঙ্গে রাষ্ট্রের বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমাদের পার্টির কোনো কর্মসূচির মধ্যে, কোনো গণতন্ত্রের মধ্যে কোথাও রেখে নেই। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি না সেটা হচ্ছে ধর্মান্ধতায় আমরা বিশ্বাস করি না, কুসংস্কারে আমরা বিশ্বাস করি না, আমরা যেটা অপবিজ্ঞান যেটাকে বলি সেটাতে আমরা বিশ্বাস করি। কুসংস্কার জন্য মানুষ যাতে না হতে পারে, তো সেই দিকটাই আমরা নজর দিই। ধর্ম আমাদের পার্টিতে করে যে কেউ ধর্ম করতে পারে, তাদের অনেক জলঘোলা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখেও শোনা গেছে যুব বামপন্থী নেতা নেত্রীদের কথা, এবং অনেকেই মনে করেছে যে হয়তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বামপন্থীতে যোগ দেবে, হুট করে পাল্লা বদল হয়ে গেল, এখন বিজেপিতে যোগ। তো এই নিয়ে কি বলবেন? আমরা কখনো আশা করিনি তিনি বামপন্থীতে যোগ দেবেন, তিনি কোনো রাজনীতি করবেন সেটাও আমরা ভাবিনি। তিনি একজন বিচারক হিসাবে তিনি কাজ করেছেন, কতগুলো রায় দিয়েছেন, খুব ভালো রায় দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে, তো আমরা সেখানে তাকে সমর্থন করেছি। কিন্তু আমরা কখনো আশা করি নাই যে তিনি সিপিআইএম বা কোনো বামপন্থী পার্টিতে যোগ দেবেন, এটা আমরা কখনোই কিন্তু ভাবিনি। তিনি বিজেপিতে গেছেন তার ব্যক্তিগত, কিন্তু আমরা মনে করি ব্যক্তিগতভাবে উনি যেমন গেছেন, আমরা ব্যক্তিগতভাবে এটা মনে করি যে তিনি বিজেপির মতন এরকম একটা ধর্মান্ধ পার্টি, একটা কুসংস্কারে যারা বিশ্বাস করে এবং যারা ভারতবর্ষের গণতন্ত্রের যে আমাদের যে স্তম্ভগুলো আছে, ধর্ম নিরপেক্ষতার যে স্তম্ভ, সংসদীয় গণতন্ত্রের যে স্তম্ভ, সেটাকে ভেঙে দিতে চায়,
আমাদের দেশটাকে একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে বিভিন্ন ধর্মের মানুষেরা সেখানে বসবাস করে, সেই জায়গাটাতে ধর্মনিরপেক্ষতাটাকে ধ্বংস করতে চায়, সংবিধানটাকে বাতিল করতে চায় আমাদের দেশের এই দল। সুতরাং তার মতো না উচ্চশিক্ষিত একজন মানুষ, দায়িত্বশীল একজন মানুষ বিজেপিতে জয়েন করাটা, এটা নিশ্চয়ই আমাদের কাছে ভালো লাগেনি। সিএএ 2024 সালে লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকার এই আইনটিকে লাগু করল। এর ফলে রাজনীতির ময়দানে কি প্রভাব পড়তে পারে আপনার কি মনে হয়? প্রথম কথা যেটা হচ্ছে যে সিএ বিষয়টাই, এই যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আমাদের দেশের 1955 সালের নাগরিকত্ব আইন আছে, সিটিজেন অ্যাক্ট একটা আছে, তাতে ভারতের কারা কিভাবে কি কি পদ্ধতিতে নাগরিকত্ব পেতে পারে তার কতগুলো সংজ্ঞাটা আমরা লেখাই আছে সেখান থেকে। তারপরে 2003 সালে তারা প্রথম একটা অ্যামেন্ডমেন্ট করে, বিশেষ করে তাদের বলে যাতে ভারতে যাতে ফরেনার এবং যারা অনুপ্রবেশকারী যাতে তাদেরকে চিহ্নিত করার কথা বলা হয়। পরবর্তীকালে এটা করতে করতে 2014 সালে নরেন্দ্র মোদী সরকার যখন এলো, 2016 সালে একটা বিল তৈরি করলো, সেটা আইনে পরিণত হয়নি। তবে 2019 সালে এই সিএ অ্যাক্ট কার্যকরী হলো। তার আগে 1986 সালে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল, তখন আসামে একটা এই চুক্তি হয়েছিল, সেখানে আছে এই বিদেশি শনাক্তকরণ, এবং সেখানে এনআরসি করা হবে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, এটা করা হবে, এই সিদ্ধান্ত তখন হয়েছিল। পরবর্তীকালে এরা সরকারে আসার পরে, বিশেষ করে 2019 সালে যখন নরেন্দ্র মোদী অনেক বেশি আসন নিয়ে যখন সরকারে এলো, তখন কিন্তু প্রথমবার যখন তিনি সরকারে এসেছিলেন, তখন কিন্তু তার মধ্যে অগ্রাধিকার ছিল যে 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে আমরা ঢুকিয়ে দেবো, দুর্নীতি আমরা দূর করবো, কালো টাকা আমরা উদ্ধার করবো, 2 কোটি বেকারে আমরা চাকরি দেবো, এই সমস্ত কথাবার্তাগুলি তিনি বলেছিলেন। কিন্তু 2019 সালের পর থেকে দেখা যাচ্ছে তার সমস্ত কিছু বাদ দিয়ে ধর্ম নিয়ে একটা আবেগের সৃষ্টি করে। এই যে সিএ 2024 হচ্ছে একেবারে নির্বাচনের আগে, এটা একেবারে তার নির্বাচনের আগে, যেটা বিশেষ করে হিন্দু ধর্মীয় মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি করা তার প্রতি, কিন্তু এটা সম্পূর্ণভাবে মানুষকে একটা ধোঁকাবাজি দেওয়া নির্বাচনের আগে। যদি এটা করতেই চাইতো তবে বহুদিন আগে, প্রায় 4 বছর লাগলো শুধুমাত্র রুলস করতে, বিধি করতে, বিধিটা তো আগে হতে পারতো। সেই জন্য আমরা মনে করি এটা নাগরিকত্ব দেওয়ার জন্য না, বরং অনেক কনফিউশন সৃষ্টি করা হচ্ছে। কাউকে কেউ একটা বাইরে থেকে এসে এই যে মানে 3টে দেশ থেকে যে মানুষেরা এসেছে তাদের প্রমাণ করতে হবে যে তারা একটা মুসলিম ধর্মের দ্বারা তারা নিপীড়িত হয়েছে, এটা প্রমাণ করাটা কঠিন। এবং তারা যে দেশ থেকে এসছে সেই দেশের সেই সময়কার তার বাবার জন্মের সার্টিফিকেট, তাদের জন্মের সার্টিফিকেট, স্কুলের সার্টিফিকেট থেকে শুরু করে জমির সার্টিফিকেট, এত সোজা না এগুলো আনা। এবং যারা মনে করছে যে এই আইনটা হলে সঙ্গে সঙ্গে একই মানে অটোমেটিক্যালি তারা নাগরিকত্ব পেয়ে যাবে, তা না, বরঞ্চ উল্টোটা হবে। যারা আবেদন করবেন, সেই আবেদন করার সঙ্গে যদি দেখা যায় যে তারা তাদের কিছু তথ্যগুলো ভুল তথ্য দিয়েছে, তাহলে কিন্তু সেই আবেদনপত্র বাতিল হবে। এবং আবেদনপত্র যখনই বাতিল হবে তখনই কিন্তু তাদেরকে বলা হবে তোমরা অনুপ্রবেশকারী, তোমাদের আর ভারতীয় নাগরিকত্ব নাগরিক তোমরা থাকতে পারবে না। তাদের কাছে কেড়ে নেওয়া হবে এই আধার কার্ড, প্যান কার্ড, বা তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, এবং তারা প্র্যাকটিক্যালি তখন তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, যা আজকে আসামে করা হচ্ছে। এবং এইটা মানে এই যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তারা ভেবেছিলেন এই আইনের দ্বারা মুসলমানদের কিছু শিক্ষা দেওয়া হবে এবং মুসলিমদের এখান থেকে বিতাড়িত করে কিছু মুসলিম সংখ্যাবধ কমে যাবে। একেবারেই তা না। আসামেও দেখা গেছে এনআরসি করতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুরা এবং বাঙালিরা। সেখান থেকে ভারতবর্ষ যখন এই সিএ কার্যকরী হবে, তার বলছে সিএর পরেই কিন্তু এনআরসি হবে, এবং এটার মধ্য দিয়ে সবচাইতে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে হিন্দুরা এবং বাঙালিরা।
এবং যারা এই মতুয়া বা নবশূদ্র যারা, তারা অনেকে মনে করছে যে আমরা আমাদের বহু দিনের পর একটা দাবি আদায় করলাম, তার ঢাক ঢোল পেটাচ্ছে, কিচ্ছু না। একেবারে দেখবে কিন্তু সবচেয়ে বেশি ধোকা খাবে কিন্তু এই অংশের মানুষেরা, এবং শুধু ভোটকে ব্যবহার করার জন্য, ভোটে ব্যবহার করার জন্যই আজকে তারা এটা করছে, অন্য কোনো কারণে। সামনে ভোট, জাতীয় স্তরে পিএম মোদীকে টক্কর দেবার মতো এই মুহূর্তে কোনো মুখ আপনার মনে পড়ছে? অনেক মুখ আছে নরেন্দ্র মোদীর সঙ্গে, তার সঙ্গে কম্পিট করার মতন ভারতবর্ষে অনেক মুখ আছে। মুখের কোনো অভাব নেই, তবে সেটা আমরা এখনই বলবো কেন, নির্বাচনের পরে আপনার পার্টি থেকে? আমার পার্টি থেকে কেন হবে, অন্য পার্টি থেকেও হতে পারে। আমাদের তো 26টা পার্টি নিয়ে ইন্ডিয়া একটা মানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, তাতে অনেকেই আছে। নরেন্দ্র মোদীর থেকেও অনেক বেশি উপযুক্ত এরকম মানুষ অনেক আছে যারা দেশের প্রধানমন্ত্রী হতে পারবে। পিএম মোদী এবং সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো একটি ভালো বিষয় যেটা আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগে? না, আমি তাদের মধ্যে বেশি ভালো দেখি না। একজন হচ্ছে মানুষের মধ্যে ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতি করে, এবং যেটা আমাদের দেশের সংবিধানটাকেই পরিবর্তন করতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। সুতরাং সেটাই হচ্ছে নরেন্দ্র মোদী, তাকে পছন্দ করার কোনো প্রশ্ন নেই। আরেকজন হচ্ছে মমতা ব্যানার্জি, তিনিও পায় ওই বিজেপির মতনই কিন্তু বিরোধীদের কণ্ঠরোধ করতে চায়। যেমনিভাবে লোকসভায় 146 জন এমপিকে তারা বহিষ্কার করলো নরেন্দ্র মোদী বিরোধী বলে। বিরোধী মত বলে কিছু থাকবে না, একটাই থাকবে, একটাই ধর্ম থাকবে, একটাই পার্টি থাকবে। এই যে মনোভাব নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জির দলেরও কিন্তু একই রকম। তারাও বিরোধী কণ্ঠ রোধ করতে চায়, এবং তারাও লুম্পেনাইজেশনের রাজনীতি করতে চায়। প্রচুর দুর্নীতি, তৃণমূলের মধ্যে যেমন দুর্নীতি, বিজেপির মধ্যেও দুর্নীতি। সর্বশেষ দুর্নীতি হচ্ছে এই বন্ড নিয়ে যে যা বেরোলো, অথচ বন্ড একটা অসাংবিধানিক, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এবং তাতে প্রায় 5,000-6,000 কোটি টাকা সংগ্রহ করেছে বিজেপি নিজেই, এবং বিজেপি সংগ্রহ করার ক্ষেত্রে পুরো প্রশাসনকে ব্যবহার করে, যারা একটু 2 নম্বরই কাজ করে তাদের কাছ থেকে বেশি করে বন্ডের মধ্য দিয়ে টাকা সংগ্রহ করেছে। এই যে বিজেপির এই যে দুর্নীতিটা, তৃণমূলের মধ্যে যেমন দুর্নীতি, বিজেপির মধ্যে যেমন দুর্নীতি। সুতরাং মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী কাউরই কোনো ভালো জিনিস আমরা অন্তত দেখতে পাই না। এই যে কেন্দ্র সরকারের এত দুর্নীতি, সেটা জাতীয় স্তরের টিভিতে প্রচার হচ্ছে না কেন? হ্যাঁ, সেটা আমরা করছি, কিন্তু এখন এটাকে বলে গদি মিডিয়া। মিডিয়াটা অনেকটা গদি মিডিয়া কন্ট্রোল হয়ে গেছে। আদানি বলে যে সবচেয়ে বড় পুঁজিপতি, আদানি প্রায় 100টার মতন চ্যানেল কিনে নিচ্ছে, বা আম্বানিও তাই। তাদের বহু পত্রিকাগুলিকে তারা কিনে নিচ্ছে, বহু টেলিভিশন চ্যানেলকে তারা কিনে নিচ্ছে, বহু মিডিয়াগুলিকে তারা কন্ট্রোল করছে। স্বাভাবিকভাবে তাদের হাতে টাকা আছে, আমাদের হাতে তো সেই টাকা নেই, সেই জন্য আমরা এই মিডিয়ার জায়গাটা আমরা খুব দুর্বল। যুব সমাজকে নিয়ে আপনার কি ভাবনা, এবং তাদের কি রাজনীতিতে আসা খুবই প্রয়োজন? আপনার কি মনে হয়? অবশ্যই 18 বছরের ভোটাধিকার। আমাদের দেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বেশি ইয়ঙ্গার জেনারেশন হচ্ছে এই ভারতবর্ষে, আর সবচেয়ে বেশি মধ্যবিত্ত মানুষ ভারতবর্ষে। সুতরাং যুব সমাজকে বাদ দিয়ে ভারতের কখনো যে ভিত্তিটা, সে ভিত্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এই যে যুব সমাজের মধ্যে যেমন পড়াশোনা করতে হবে, সামাজিক দায়িত্ব পালন করতে হবে, পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে, তারা যাতে কর্মসংস্থান হয় সেটাও দেখতে হবে। কিন্তু যুব সমাজকেই, ভারতবর্ষকে যদি একটা দিশা দেখাতে হয়, তাহলে যুব সমাজকে রাজনীতিতে আরো বেশি করে নামতে হবে। রাজনীতি মানে অর্থ কামাবার জন্য রাজনীতি নয়। রাজনীতি মানে মানুষের যে যারা দুর্বল অংশের যে মানুষ, তারাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বেশি সংখ্যক, যারা এখনো খাদ্যের অভাবে ভুগছে, স্বাস্থ্যের অভাবে ভুগছে, শিক্ষার অভাবে ভুগছে, বাসস্থানের অভাবে তারা ভুগছে। সেই মানুষদের জন্য আপনারা শুনলেন এতক্ষণে অশোক স্যারের বক্তব্য। ওনার জীবনী থেকে ওনার রাজনীতি জীবন আমরা কিন্তু পেশ করলাম আপনাদের সম্মুখে। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন এক কথা দু কথা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।